হ্যালো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আজকে আমাদের টপিকস হচ্ছে ডিগ্রি এবং অনার্স ইংলিশ থেকে মডেল কোয়েশ্চেন 1 থেকে নেওয়া হয়েছে একটা প্যাসেজ। যেই প্যাসেজকে যে কোনোভাবে বাংলা থেকে ইংরেজি কিভাবে আমরা করলে সহজ করতে পারবো, কোনভাবে পড়লে আমরা এটা অ্যান্সার করতে পারবে এবং হাউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। এবং যারা বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজিতে রিডিং পড়তে পারেন না অথবা ইংরেজিকে বাংলায় বুঝতে পারেন না, যাদের ভোকাবুলারি কম আছে, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, কারণ এইখানে আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড প্যাসেজটা পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং এটা আমি অর্থ কী হবে, বিভিন্ন অর্থের যদি আপনার অভাব থাকে, ভোকাবুলারির যদি অভাব থাকে, সেটা আপনি এখান থেকে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে গাইস, লেটস গেট স্টার্টেড। দেখা যাক এখানে লেখা আছে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ওভার দ্য লাস্ট 10 years or so, মনে রাখবেন এই মডেল কোয়েশ্চন এটা কোন থেকে নিয়েছি, আমি অ্যাডভান্স বইয়ের মডেল কোয়েশ্চন 1 থেকে নিয়ে আপনাদেরকে দেখে দিতেছি। যারা ডিগ্রি এবং অনার্সের আছেন, আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন কিভাবে আপনারা উত্তর করবেন। ওকে, আমরা আগে প্রথম প্যাসেজটা দেখব। আগে দেখি আমরা রিডিং পড়তে পারি কিনা। দেখেন, আপনারা এইভাবে পড়ার চেষ্টা করবেন। Over the last 10 years or so, the garments industry have emerged as the largest sector as a source of earning foreign currency. Hundreds of garments factories have been set up throughout the country in the recent years, which have immensely contributed to the economy. The prime reason why garments industry have come out to be the champion in the field of export is certainly cheap labor. Labor is not achieved anywhere in the world, and what is noteworthy is that women constitute the bulk of the working force in this garments factory, as they are relatively cheaper than men. A job in a garments factory gives a woman a steady income but also independence and dignity. Be it poverty or circumstances, the fact is that the scenario has changed a lot. The garments factories are the clearest evidence of it. Here, the garments factory, one has to work above 10 hours a day, very often without any weekly holiday, sometimes with a monthly salary tag of 700. ওকে গাইস, তাহলে আপনারা এখানে দেখলেন কিভাবে উচ্চারণ করতে হবে। এখন যখন আপনি প্যাসেজটাকে পড়তে যাবেন, তখন আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ওভার দ্য লাস্ট 10 years or so এটা দিয়ে কি বলছে এইটা আপনাকে বুঝতে হবে। আর মনে রাখবেন, ডিগ্রিতে আমি কিভাবে বুঝে করবেন, যদি না বুঝেন তাহলে কিভাবে করবেন, বোথ অফ দেম আই উইল শো ইউ, আমি দুটোটাই দেখাবো কিভাবে আপনারা আনসার করবেন। প্রথমে আমরা এটাকে বাংলা থেকে ইংরেজি করে নিই। যারা উচ্চারণ শিখতে চাইছেন, এখান থেকে ওয়ার্ডগুলো পড়ে রিডিং ক্লিয়ার করে নেবেন, বারবার দেখে আমার। এর পরবর্তীতে আমরা দেখেন এখানে প্রত্যেকটা বাক্যকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দেব। দেখেন এখানে লেখা আছে ওভার দ্য লাস্ট 10 years or so, বলতেছে ওভার গত 10 বছরে, ওভার দ্য লাস্ট 10 years গত 10 বছর ধরে, or so অথবা তার চেয়ে বেশি সময় ধরে, the garments industry বলতে গার্মেন্টসের শিল্প কারখানা have emerged, খ্যাত হয়েছে, বের হয়ে এসেছে, as the largest sector, as the source of earning foreign currency, সবচেয়ে বড় উৎস হয়েছে কিসের, as হিসেবে the source of earning, মুদ্রা অর্জনের, ফরেন কারেন্সি বৈদেশিক মুদ্রা। দেখেন এখানে লেখা আছে, আমি বাংলাটা লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখেন, ওভার দ্য লাস্ট 10 years, গত 10 বছর ধরে, দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস শিল্প, হ্যাভ ইমার্জ অ্যাজ দ্য লার্জেস্ট সেক্টর, বৃহত্তম খাত হিসেবে আবির্ভূত হয়েছে, অ্যাজ দ্য সোর্স অফ আর্নিং ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস হিসাবে। তাহলে দেখেন এখানে যে ওয়ার্ডটা না পাবেন, প্রত্যেকটা ওয়ার্ড এখানে দেওয়া আছে, আপনারা বের করে নেবেন। কারেন্সি অর্থ মুদ্রা, ফরেন কারেন্সি বৈদেশিক মুদ্রা, আর্নিং অর্জন, সোর্স উৎস, এজ হিসাবে, সেক্টর খাত, লার্জেস্ট সবচেয়ে বড় খাত, এজ হিসাবে, ইমার্জ বের হয়ে আসছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ইমার্জ অর্থ আবির্ভূত হওয়া। এরপর যান পরবর্তীটা দেখেন, 100 of garments factory। আমরা প্রথমে ওয়ার্ড মিনিং জানি। 100 মিনস ইন বেঙ্গলি, বাংলাতে এটাকে বলা হয় শত শত, অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ, শত শত গার্মেন্টস শিল্প কারখানা, হ্যাভ বিন সেট আপ, প্রতিষ্ঠা করা হয়েছে অথবা তৈরি করা হয়েছে, থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে, ইন দ্য রিসেন্ট ইয়ার, সম্প্রতি বছরগুলোতে, হুইচ হ্যাভ ইমেন্সলি কন্ট্রিবিউটেড, যেগুলা বিশাল, ইমেন্সলি বলতে ব্যাপকভাবে
কন্ট্রিবিউটেড অবদান রাখতেছে টু দ্য ইকোনমি অর্থনীতিতে, দ্যাট মিনস দ্য অর্থনীতি অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতিতে। তাহলে দেখি এটার বাংলাটা কি। সাম্প্রতিক বছর দেখেন 100 অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ হ্যাভ বিন সেট আপ থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে সাম্প্রতিক বছরগুলোতে ইন দ্য রিসেন্ট ইয়ার। তাহলে দেখেন ইন দ্য রিসেন্ট ইয়ার্সের অর্থ হচ্ছে এটা সাম্প্রতিক বছরগুলোতে সারা দেশে শত শত গার্মেন্টস কারখানা স্থাপন করা হয়েছে যা অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখছে। এরপর যান দ্য প্রাইম রিজন, প্রধান কারণ ওয়াই গার্মেন্টস ইন্ডাস্ট্রি হ্যাভ কাম আউট টু বি দ্য চ্যাম্পিয়ন। দ্য প্রাইম রিজন, প্রধান কারণ ওয়াই, কেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি হ্যাভ কাম আউট, বের হয়ে আসছে টু বি দ্য চ্যাম্পিয়ন, কেন শ্রেষ্ঠ হয়েছে। ইন দ্য ফিল্ড অফ এক্সপোর্ট, এক্সপোর্টের ক্ষেত্রে ইজ সার্টেনলি চিপ লেবার। এটার একটা কারণ হচ্ছে অবশ্যই নিশ্চিত কারণ, সেটা হচ্ছে কি সস্তা শ্রম। তাহলে রপ্তানিকারক ক্ষেত্রের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের প্রধান মূল কারণ হচ্ছে সস্তা শ্রম। লেবার ইজ নট অ্যাজ চিপ এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। লেবার, শ্রম ইজ নট অ্যাজ চিপ, এত সস্তা নাই এনিওয়ার, আর কোনো জায়গায় ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের আর কোনো জায়গায় শ্রম এত সস্তা হয় না, বাংলাদেশের শ্রম সস্তা। অ্যান্ড হোয়াট ইজ নোট অল দি, এবং যেটা উল্লেখযোগ্য ইজ দ্যাট, সেটা হচ্ছে ওমেন কনস্টিটিউট, মহিলারা গঠন করে আছে দ্য বাক অফ দ্য ওয়ার্কিং ফোর্স, এই কর্মশক্তির বেশিরভাগই কারা, মহিলারা। ইন দিস গার্মেন্টস ফ্যাক্টরিজ, এই গার্মেন্টস কারখানাগুলোতে। অ্যাজ দে আর, যেহেতু তারা রিলেটিভলি সম্পর্কিতভাবে চিপার, সস্তা দেন মেন, পুরুষের থেকে তারা, পুরুষের চেয়ে তারা শ্রমগুলো সস্তা হয় মেয়েদের, এই জন্য এখানে বেশি আছে। এরপর দেখেন, এবং উল্লেখযোগ্য হলো এই গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিপুল পরিমাণ শ্রমিক কাজ করে মহিলারা, কারণ তারা তুলনাভাবে সস্তা পুরুষ শ্রমিকদের চেয়ে। এরপর দেখেন দ্য মোস্ট রিমার্কেবল, সবচেয়ে রিমার্কেবল উল্লেখযোগ্য ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য অফ দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির আর হচ্ছে দ্য রেভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন ইট হ্যাজ ব্রট, এইটা আনয়ন করছে ইন দ্য লাইফস, জীবনে, কাদের জীবনে, অফ থাউজেন্ড অফ পোর, সবচেয়ে উল্লেখযোগ্য যেটা হচ্ছে এটা হাজার হাজার নারীদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আছে অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে। দেখেন এখানে লেখা আছে, আপনারা এটাও দেখে নিতে পারবেন। উইমেন হোজ অনলি অল্টারনেটিভ, বলতেছে যে মহিলাদের ওয়ানলি অল্টারনেটিভ, উমেন হোজ বলতে যে মহিলাদের ওয়ানলি অল্টারনেটিভ, শুধুমাত্র বিকল্প অফ আর্নিং, উপার্জনের, ওয়াস ছিল কনফাইন টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক, বাড়ির টুকিটাকি কাজের মধ্যে, অফ ডোমেস্টিক সার্ভেন্ট, কি হওয়ার মধ্যে, সেটা হলো ডোমেস্টিক, বাড়ির চাকর হওয়ার মধ্যে, চাকরানি হওয়ার মধ্যে তাদের কাজটা সীমাবদ্ধ ছিল। সাডেনলি ফাউন্ড অ্যা নিউ ওয়ে, তারা হঠাৎ করে পেল একটা নতুন পথ, অফ আর্নিং, অর্জনের, অফ থাকলে এর দিয়ে বলবেন, অ্যান্ড এবং বিকামিং, হওয়ার, কি হওয়ার, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার তারা একটা হঠাৎ করে নতুন সুযোগ পাইল এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। এরপর দেখেন, আপনি এটা বাংলা পড়ে নেবেন। এ জব অ্যাট এ গার্মেন্টস ফ্যাক্টরি, এ জব একটা চাকরি, অ্যাট এ গার্মেন্টস ফ্যাক্টরি একটা ফ্যাক্টরিতে অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে, মে মিন বুঝাতে পারে সেটা লং আওয়ার্স, দীর্ঘক্ষণ কাজ করা, অ্যান্ড নো ফ্রি মিলস, এবং সেখানে কোনো ফ্রি কোনো খাবার থাকবে না। বাট দিস হ্যাজ নট প্রিভেন্টেড, কিন্তু এই সমস্যা হ্যাজ নট প্রিভেন্টেড, প্রতিরোধ করতে পারে নাই, যে এখানে খাওয়ান দেয় না, তারপরে এখানে আপনাকে অনেক সময় ধরে 10 ঘন্টার উপর কাজ করতে হয়, এই সমস্যা থাকা সত্ত্বেও দিস হ্যাজ নট প্রিভেন্টেড থাউজেন্ড অফ ম্যান, আপনাদের থাউজেন্ড অফ উইমেন, আপনার হাজার হাজার মহিলাদেরকে ফ্রম ওয়ার্ক, কাজ থেকে তাদেরকে বিরত করতে পারে নাই। এরপরে দেখেন দিস ওমেন্স হ্যাভ লিটিল, এই মহিলাদের আছে লিটিল, কম শিক্ষা, অর নো এডুকেশন, অথবা তাদের শিক্ষাও নাই, টু ওয়ার্ক ইন দিস ইন্ডাস্ট্রি, তাহলে কম শিক্ষিত অথবা একেবারে শিক্ষা না থাকলেও এই কোম্পানিতে তারা ফ্যাক্টরিতে কাজ করতে পারে। এ জব অ্যাট এ গার্মেন্ট ফ্যাক্টরি, এ জব একটা চাকরি, অ্যাট এ গার্মেন্ট ফ্যাক্টরি একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে, গিভস শিল্প কারখানায় দেয়, এ উমেন একটা মহিলাকে, এ স্টেডি ইনকাম একটা নিশ্চিত আয়ের উৎস দেয়, একটা স্থির আয়ের, বাট অলসো স্থিতিশীল আয়ের, বাট অলসো ইন্ডিপেন্ডেন্স, আরও দেয় কি, শুধুমাত্র এটা স্থিতিশীল, নট অনলি গিভস এ ওমেন এ স্টেডি ইনকাম, এখানে আমি এখানে আপনাদের থাকবে নট অনলি গিভস এ ওমেন এ স্টেডি ইনকাম বাট অলসো ইন্ডিপেন্ডেন্স, তারা আরও কি দেয়, একটা সঠিক স্বাধীনতা দেয় এবং মর্যাদাও দেয়, শুধুমাত্র একটা নিশ্চিত আয়ই দেয় না, তারা কি করতে পারে, স্বাধীনতাও পায় এবং মর্যাদাও পায়। এরপর দেখেন, আপনারা বাংলাটা ওইখান থেকে দেখে নেবেন। বি ইট প্রভার্টি অর সার্কামস্ট্যান্সেস, এটা হতে পারে দারিদ্রতার কারণে, অর সার্কামস্ট্যান্স পরিস্থিতিগত কারণে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, কারণটা হচ্ছে যে দ্য সিনারিও প্রেক্ষাপট হ্যাজ চেঞ্জ এ লট,
প্রেক্ষাপট এখন অনেক পরিবর্তন হয়েছে, দৃশ্য এখন অনেক পরিবর্তন হয়েছে। দ্য গার্মেন্টস ফ্যাক্টরিজ আর দ্য ক্লিয়ার এভিডেন্স অফ ইট। গার্মেন্টস ফ্যাক্টরিগুলো হচ্ছে দ্য ক্লিয়ার এভিডেন্স। ক্লিয়ার মানে কি পরিষ্কার, এভিডেন্স মানে কি প্রমাণ, অফ ইট এইটার। এর দেখেন এটা দারিদ্র পরিস্থিতি হলেও আসলে ব্যাপারটা অনেকটাই বদলে গেছে, গার্মেন্টস কারখানার এই প্রমাণ বহন করে। Here in the garments factory, one has to work above 10 hours a day, very often without any weekly holiday. বলতেছে here in the garments factory, এখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে উইদাউট এনি উইকলি হলিডে, one has to work, একজনকে কাজ করতে হয়, one has to work, একজন কাজ করতে হয় above 10 hours, that means 10 ঘন্টার বেশি এ ডে, একদিনে, ভেরি অফেন এবং প্রায়ই, উইদাউট এনি উইকলি হলিডে, প্রায়ই তাদের কোনো ছুটির দিন থাকে না, ছুটির দিন ছাড়াই তারা কাজ করে। সামটাইমস উইথ এ মান্থলি স্যালারি টাকা 700, সামটাইমস মাঝে মাঝে উইথ এ মান্থলি স্যালারি, যেটা তাদের মান্থলি স্যালারি থাকে টাকা 700 টাকা। এটা আসলে আগে ছিল, এখন এটা 5000 আর 4000 এরকম করা হয়েছে, 3000 নিচে কোনো স্যালারি নেই। তাহলে দেখেন, বাট স্টিল most of the women working here are happy of the fact that they can earn their own living and manage their family. তাহলে দেখেন বাট কিন্তু স্টিল এখন পর্যন্ত মোস্ট অফ দ্য উইমেন, বেশিরভাগ মহিলারা ওয়ার্কিং হিয়ার, যারা এখানে কাজ করতেছে, আর হ্যাপি, তারা সুখী, অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এই ব্যাপারে যে দে ক্যান আর্ন, তারা উপার্জন করতে পারে, দেয়ার ওন লিভিং, তাদের নিজস্ব জীবিকা, অ্যান্ড ম্যানেজ দেয়ার ফ্যামিলি, এবং তাদের পরিবারকে তারা পরিচালনা করতে পারে, এই ব্যাপারে তারা খুশি থাকে। দ্যাটস অল অ্যাবাউট দ্য ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন। এটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন। আপনাদের প্যাসেজকে কীভাবে ইংলিশ থেকে বাংলা করবেন তা দেখালাম। বাট এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আমরা এই প্যাসেজগুলো তো সবগুলো তো বাংলা করতে পারবো না, নতুন নতুন থাকলে তো আপনি বাংলা নাও করতে পারেন, আমি তো না করতে পারি, বাট আমি বাংলা করতে না পারলে আই উইল নট অ্যান্সার, আমি কি আনসার করব না? সো গাইস, আনসার কিভাবে করবেন কোন প্রশ্নগুলোকে আমি আপনাকে পার্ট বাই পার্ট দেখাবো, সেই জন্যে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন প্রত্যেক দিন রেগুলার আপডেট পাওয়ার জন্য। আর আপনাদের বন্ধুদেরকে অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করতে। ওকে গাইস, আমরা আজকে প্রশ্ন দেখব। প্রশ্নগুলো দেখি আমরা। আমাদের প্রশ্ন হচ্ছে, প্রথম দেখেন এ নাম্বারে থাকবে দুইটা প্রশ্ন থাকবে। এই নাম্বার দুইটা প্রশ্ন থাকবে, যেমন আপনাদের প্যাসেজে যে ধরনের প্রশ্নগুলো থাকে, WH কোয়েশ্চেন প্রশ্ন থাকবে, এবং আপনাকে জানতে হবে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করা যায়। এখন আপনি যখন প্যাসেজ পড়বেন, যদি আপনি প্যাসেজটা কম পারেন, তাহলে তো আপনার সম্পূর্ণ উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে। এই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম এই দুইটা প্রশ্ন পড়ে নেবেন, তারপর গিয়ে প্যাসেজ রিডিং করবেন। আগে প্রশ্নগুলো পড়েন। হাউ ডু গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি? কিভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কিভাবে গার্মেন্টস শিল্প কারখানা কন্ট্রিবিউট, অবদান রাখে টু আওয়ার ইকোনমি। এখন আপনি যদি কম বুঝেন তাহলে আগে এটা করবেন। তাহলে আমরা এখানে বললাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করে কোন জায়গায়, এইটা হোয়াট ইজ দ্য কজ অফ সেটিং আপ সো মেনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। হোয়াট, কি ইজ দ্য কজ অফ সেটিং আপ সো মেনি গার্মেন্টস, কি কারণ আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেট আপ করার। তাহলে এই প্রথম প্রশ্ন, এইটা পরে পরবর্তীতে আপনারা প্যাসেজ রিডিংয়ে যাবেন। এরপর বি নাম্বারে দেখেন যে প্রশ্নটা থাকবে, এ নাম্বারে দুইটা প্রশ্ন থাকবে, যেটা আপনার 2 2 4 করে থাকবে। আর যেহেতু 2 করে দেওয়া, সুতরাং আমি আগে আপনাকে প্যাসেজের ভাগগুলো দেখাই, প্যাসেজ থেকে কি কি আসে, এর পরবর্তীতে আমরা কিভাবে আনসার করব। এই প্রশ্নের আনসারটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। বাকিগুলো মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া কিভাবে লিখবেন, একটা দিয়ে আমি যে কোনোগুলো আনসার করতে পারেন, দ্যাট অলসো ইউ হিয়ার, আমি সবগুলো এখানে এইভাবে দেখিয়ে দেবো। দেখেন বি নাম্বার আছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া। একটা প্যাসেজের মেইন আইডিয়া কি, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজের প্রধান উদ্দেশ্য কি এবং এই প্যাসেজের সাপোর্টিং আইডিয়াগুলো কি কি দিয়ে প্রধান উদ্দেশ্য বোঝাচ্ছে, কি কি কথা বলা হয়েছে যেগুলো দিয়ে মেইন আইডিয়াটা বোঝানো হয়েছে। সি নাম্বার দেখেন, রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ দ্যাম। এখন দেখেন এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, এগুলোর মিনিং আপনাকে লিখতে হবে। ইমার্জ অর্থ কি, যেমন ইমার্জ অর্থ হচ্ছে আবির্ভূত হওয়া, কারো সামনে আসা, তাহলে কাম ইনটু অ্যাপিয়ার, কাম ইনটু ভিউ, এইভাবে লিখতে পারবেন। ইমেজলি, লার্জলি, কন্ট্রিবিউট,
মেক কন্ট্রিবিউশন ফর সামওয়ান, এরকমভাবে আপনারা ইংলিশগুলো দিয়ে লিখবেন। এটা আমরা পরবর্তী সি নাম্বার যাই এবং একটা বাক্য রচনা করতে হবে। তাহলে সর্বপ্রথম কী দিতে হবে আপনাকে? ইমার্স, এরপর অর্থ, এরপর আপনাকে একটা বাক্য রচনা করে দিতে হবে। ওকে, আপনারা জান ডি নাম্বারে লেখা থাকবে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স। হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স। কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স, লাস্ট সেন্টেন্সের মধ্যে আপনার কিওয়ার্ড কি কি আছে, কি কিওয়ার্ড আছে সবচেয়ে। হোয়াট ইজ দ্য কিওয়ার্ড, কোনটা কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। টাইপিংয়ে ভুল করে রাখছে। আচ্ছা যাক, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স, সবার শেষের সেন্টেন্সটা অনেক সময় এটা দেখে নেবেন। অনেক সময় লাস্ট সেন্টেন্সও লেখা থাকে, অনেক সময় ফার্স্ট সেন্টেন্সও লেখা থাকে। আপনি এটা একটু লক্ষ্য করবেন, লাস্ট না ফার্স্ট এইটা দেখবেন। তাহলে লাস্ট বলা আছে, এই যে দেখেন লাস্ট কি, লাস্ট সেন্টেন্স কোনটা? লাস্ট সেন্টেন্স হচ্ছে বাট স্টিল মোস্ট অফ দ্য উইমেন ওয়ার্কিং হিয়ার আর হ্যাপি অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে ক্যান আর্ন দেয়ার ওন লিভিং অ্যান্ড ম্যানেজ দেয়ার ফ্যামিলি। তাহলে ভাই এখানে কিওয়ার্ড কোনটা? এখন কিওয়ার্ড কীভাবে বের করতে হয়? আপনি যদি টেকনিক জানেন, আপনি আলটিমেটলি অনেক কঠিন মনে হইতেছে না, আসলে একটু কঠিন না। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, আই থিঙ্ক সো, আমি মনে করি ইট উইল বি হেল্পফুল ফর ইউ অ্যান্ড ইউ উইল বি এবল টু লার্ন ইজিলি। সো গাইস, টেকনিক শিখতে হবে। আপনি একটা প্যাসেজ 100টা প্যাসেজ পড়লে তো আপনি কমন ফেলাতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে সর্বপ্রথম আপনি কী করবেন, প্যাসেজে যে প্রশ্নগুলো থাকবেন সেই প্রশ্নগুলোকে আগে মার্ক করবেন, সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে এরপর গিয়ে প্যাসেজ রিডিং পড়বেন। যেই প্যাসেজটার প্রশ্ন, যেই প্যাসেজের যে অংশের সাথে মার্ক থাকবে সেই অংশটাকে আগে মার্ক করবেন। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের আপনি উত্তর করার আগে, প্যাসেজ পড়ার আগে আপনি এইভাবে প্রশ্নগুলো পড়ে যেটা যেখানে বুঝতে পারবেন যে এটার উত্তরটা, সেখানে এইটা করতে পারবেন। আর মনে রাখবেন আপনাদের যেহেতু 2 নাম্বার করে মার্ক থাকবে প্রত্যেকটাতে, এই 2 2 4 থাকবে, 2টা প্রশ্ন আসবে, এই 2 2 4 থাকে, তাহলে আপনাকে যদি আগে মার্ক করতে পারেন এবং ওইখান থেকে যদি 2-3 লাইন লিখে দিতে পারেন, যদি জানেন কীভাবে উত্তর দিতে হয়, তাহলে হবে। সো গাইস, আমি আজকে আপনাদেরকে এখানে দেখাইতেছি হাউ ডু গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি, কীভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করছিল আমাদের ইকোনমিতে। হোয়াট ইজ দ্য কজ অফ সেটিং আপ সো মেনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেট আপের প্রধান কারণ কি। তাহলে এই 2টা প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া, হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া, আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো। একটা দেখিয়ে দিব যাতে করে একটা দিয়ে আপনি যে কোনো প্যাসেজের আনসার করতে পারেন, সেই সিস্টেমটাই আমি আপনাদেরকে দিব। যদি আপনাদের পরবর্তী অ্যান্সারগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার করে ইন্সপায়ার করবেন। ওকে গাইস, আমরা দেখব প্রথম প্যাসেজের প্রশ্ন কিভাবে আনসার করতে হয়। মনে রাখবেন, প্রথমে প্যাসেজের প্রশ্ন আমরা বলছিলাম হাউ ডু গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি, হোয়াট ইজ দ্য কজ অফ সেটিং। তাহলে দেখেন এই কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি কোন লাইনে আছে, আমি প্রথমে এটা দেখার চেষ্টা করব। তাহলে দেখেন আমি প্রথম প্যাসেজ যাইতেছি। তাহলে আমি এখান থেকে দেখেন সোর্স অফ আর্নিং ফরেন কারেন্সি as the largest in the recent year which MSC contributed। তাহলে দেখেন এই যে কন্ট্রিবিউটেড এইখানে লেখা আছে এই লাইনটা। তাহলে আমি এটা একটু আপনাকে জাস্ট মার্ক করলাম আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি এইখানে নিলাম। এখন আপনাকে বুঝতে হবে প্রশ্নটা কি ছিল আমাদের। আমাদের প্রশ্ন ছিল হাউ ডু। আপনারা তো এখন প্যাসেজটা পড়ে গেছেন, আমি প্যাসেজটা বুঝে আনসার করার জন্য আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আপনারা একটু পরবর্তীতে অবশ্যই এগুলা করে রাখবেন। হ্যাঁ, আমি একটু ছোট করে দিই প্যাসেজগুলো। আমি সরাসরি প্রশ্নটাকে এখানে নিয়ে আসলাম আপনাদের সুবিধার্থে। তাহলে দেখেন হাউ ডু গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন মনে রাখতে হবে প্রথমে আপনাকে শিখতে হবে প্যাসেজের আনসার কিভাবে করতে হয়। দ্যাট মিনস WH কোয়েশ্চেনের উত্তর কিভাবে দিতে হয়, এইটা আপনাকে জানতে হবে। দেখবেন আমি এখানে 2টা, পরবর্তীতে আমি প্যাসেজের প্রশ্নের কীভাবে উত্তর এটা করব, কিন্তু এটা কিভাবে করতেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সর্বপ্রথম রাখবেন হাউ থাকলে, হাউ দ্বারা প্রশ্ন করলে বাই দ্বারা উত্তর হবে। কি বলছি, হাউ, দেখেন আমি এটা কপি করলাম, এখানে বসালাম। হাউ থাকলে কি দ্বারা উত্তর করবেন,
হাউ থাকলে উত্তর হবে বাই দ্বারা। হাউ থাকলে কি দ্বারা উত্তর করবেন? বাই দ্বারা। প্রথম নোট রাখেন, আমি প্রসেস থেকে কিভাবে আপনার আনসার করতে হয় প্রশ্নগুলো এগুলো আমি ফুল দিয়ে দিব। এরপর আপনাকে প্রথমে নিতে হবে সাবজেক্ট। তাহলে আমি এখানে লিখতেছি প্রথমে, আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, প্রথমে নিতে হবে সাবজেক্ট। বাংলা ইংরেজি লেখা ভাই খুব সমস্যা। এখন দেখবেন প্রথমে আপনাকে নিতে হবে সাবজেক্ট, এরপরে নিতে হবে প্রথমে সাবজেক্ট নেবেন, এরপর নিতে হবে আপনার বাম দিক থেকে সাহায্যকারী ভার্ব অক্সিলারি। অক্সিলারি আপনার যেখান থেকে সাবজেক্ট নেবেন, তাহলে দেখেন সাবজেক্ট নিতে হবে, অক্সিলারি নিতে হবে প্লাস ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব থেকে বাকি অংশটা লিখবেন। ঠিক আছে, তাহলে দেখেন প্রশ্নটা কিভাবে হবে। সর্বপ্রথম আমরা এইটুকু অংশ আগে নিয়ে যাই, এটা হলো প্রশ্ন লেখার নিয়ম, আপনারা লিখে নেবেন। এটা হচ্ছে প্রশ্ন লেখার নিয়ম। আর এরপরে প্লাস উত্তর দিবেন কি দ্বারা? হাউ থাকলে বাই দ্বারা উত্তর দিবেন। তাহলে দেখেন হাউ থাকলে বাই দ্বারা উত্তর দেবেন। এখন আমি এইটাকে প্রথমে আপনাদেরকে আমি একটা ফুল ক্লাস দিব, যাতে করে আপনারা যে কোনো প্যাসেজের প্রশ্ন থাকলে আনসার করতে পারেন। তাহলে প্রথম সাবজেক্ট নিতে হবে। দেখেন প্রথম সাবজেক্ট হচ্ছে, এখানে একটা লাগবে দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। প্রথম সাবজেক্ট নেন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। দেখেন আমি প্রথম সাবজেক্ট নিতেছি দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। বাম দিকে সাহায্য করেন ডু ডাস। ডু থাকলে যেটা ভার্ব থাকবে সেটাই হবে, আর ডাস থাকলে ভার্বের সাথে এস দিয়ে দিবেন। যদি এখানে ডিড থাকে তাহলে এই ভার্বের সাথে পাস্ট ফর্ম হবে। আবার বোঝার চেষ্টা করেন, যদি প্রশ্নে সাহায্যকারী ভার্ব না থাকে ডু ডাস থাকে, ডু থাকলে কি নেবেন এই কথাটা লিখে রাখেন। ডু থাকলে এখানে যে ভার্বটা থাকবে সেটাই হবে, তার মানে মূল ভার্ব। যদি এখানে ডাস থাকে তাহলে এই ভার্বের সাথে এস বাই এস। যদি এখানে ডিড থাকে তাহলে ভার্বের সাথে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। তাহলে সাহায্যকারী অ্যামিজার থাকলে তো ওইটাই লিখবেন, বা সাহায্যকারী যদি না থাকে ডু ডাস থাকে অথবা ডিড থাকে, তাহলে মনে রাখবেন যদি এখানে ডু থাকে তাহলে এই ডুর পরিবর্তে এখানে ভার্বের সাথে মূল ভার্ব হবে যেটা আছে সেটাই। এখানে যদি ডাস থাকে তাহলে ভার্বের সাথে কন্ট্রিবিউটস হতো, এখানে যদি ডিড থাকতো তাহলে ডিড বাদ দিয়ে আমরা লিখতাম কন্ট্রিবিউটেড। আসলে ডু ডাস প্রশ্নে ডু ডাস ডিড থাকলে আবারও বুঝেন, ডু থাকলে মূল ভার্ব নিতে হবে, তার মানে যেটা থাকবে সেটাই লিখবেন। আর এখানে যদি ডাস লেখা থাকে তাহলে ভার্বের সাথে এস দিবেন। এখানে ডিড লেখা থাকলে ভার্বের সাথে পাস্ট ফর্ম দিবেন। এখন দেখবেন মোস্ট অফ দ্য টাইমস, বেশিরভাগ সময় আমাদের স্টুডেন্টরা কি করে, হ্যাপাথারাইজলি দে ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, তারা কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইমস দে ডোন্ট গেট মার্কস, তারা মার্কস পায় না। এর প্রধান কারণ কি? দেয়ার ইজ এ রুল, এনসিটির একটা রুল আছে, এনসিটি দেখবেন আপনাদেরকে বলে দিবে সরাসরি যে ইউ উইল হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, দ্যাট মিনস তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে in the same sequence of question, same sequence of the tense of the questions. That means question এ যেই টেন্সে প্রশ্ন করবে সেই টেন্সের আপনার উত্তর দিতে হবে। এখন দেখা গেছে অনেক সময় প্যাসেজে দেওয়া থাকে উইল দিয়ে, আপনাকে এখানে প্রশ্ন করলো ডু দিয়ে, তখন যদি আপনি কি করেন, তখন কি আপনি ওই উইলটা লিখে যদি ফেলেন তাহলে কি আপনি বুঝে করছেন? তখন আপনি 100% শিওর যে সেই আপনি না বুঝে এটা উত্তর দিচ্ছেন। সুতরাং আগে বুঝতে হবে ডু ডাস থাকলে কি করতে হবে সেটা মাথাতে রাখতে হবে। ডু থাকলে মূল ভার্ব যেটা আছে সেটাই আপনি সরাসরি বলে ফেলতে পারবেন, দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউটেড টু আওয়ার ইকোনমি। অথবা যদি এখানে ডাস থাকতো তাহলে কন্ট্রিবিউট ভার্ব হলো এটা, ভার্বের সাথে অ্যাস হতো। যদি ডিড থাকতো তাহলে ভার্বের পাস্ট ফর্ম হতো। তাহলে দেখেন আমি সর্বপ্রথম আপনার এই আনসারটা দিব। এখানে দেখি আনসার দিতেছি। প্রথমে সাবজেক্ট নেন, সাবজেক্ট কোনটা? সাহায্যকারী, পরেরটাই সাবজেক্ট থাকবে। সাহায্যকারী কোনটা? এখানে ডু, তাহলে সাহায্যের পরে সাবজেক্ট, ভার্বের আগ পর্যন্ত এই দেখেন ভার্ব, আর এই মাঝখানে থাকবে সাহায্যকারী। এখান থেকে এখানে আঙ্গুল ধরবেন, সাহায্যকারী থেকে ভার্ব পর্যন্ত আঙ্গুল ধরেন। দেখেন আমি আঙ্গুল ধরছি, এই যে ধরলাম সাহায্যকারীতে ডুতে আঙ্গুল,
এই যে দেখেন ভার্ব কন্ট্রিবিউটর আঙ্গুল ধরলাম, তাহলে মাঝখানে যেটা থাকবে সেটাই সাবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট বের করার এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। তো প্রথমে আপনি সাবজেক্ট নেন। সাবজেক্ট কি আছে? দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। এখন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এরপর কি আছে? বাম পাশে তাকায় দেখবেন, বাম পাশে কি আছে? ডু আছে। ডু থাকলে আপনার কোনো কাজ নাই, বাকি সবটুকু লিখে ফেলবেন ডাইনের। তাহলে ডানের কি আছে? ইন্ডাস্ট্রিজ কন্ট্রিবিউট। তাহলে দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট, এস কি দেওয়া যাবে? না, দেওয়া যাবে না, কারণ ভার্বের সাথে দেখেন ডু দিয়ে প্রশ্ন করলে যেটা আছে এটাই। তাহলে দেখেন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট, পরে যা আছে লেখেন, আর কোনো চেঞ্জ নাই, প্রশ্ন সবটুকু লিখে ফেলবেন, টু আওয়ার ইকোনমি। এখন মনে রাখবেন প্রশ্নের বেশিরভাগ উত্তর কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এটা আগে বাংলা করেন, হাউ, কিভাবে দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি, কিভাবে আমাদের অর্থনীতিতে এটা প্রভাব ফেলে। দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা এখন উত্তর লিখতেছি, দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট, গার্মেন্টস ইন্ডাস্ট্রি অবদান রাখে টু আওয়ার ইকোনমি, কিভাবে রাখে? তাহলে এখানে দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে রাখে, যেহেতু এটা দ্য সোর্স অফ আর্নিং ফরেন কারেন্সি, তাহলে আমরা এখান থেকে বাই দিয়ে উত্তর দিব, বাইয়ের পর প্রিপোজিশনের সাথে আইএনজি হয়। তাহলে দেখেন আমি এখানে এই যে সোর্স অফ আর্নিং ফরেন কারেন্সি আছে, আমি এইটুকু অংশের আর্নিং, বাই তো একটা প্রিপোজিশনের পরে বারের সাথে আইএনজি হবে, এখানে আইএনজি না থাকলেও আমাদেরকে দিতে হতো, তাহলে আপনি সরাসরি এইটুকু দেখে লিখে ফেলেন, বাই আর্নিং ফরেন কারেন্সি। তাহলে দেখেন আমি লিখতেছি ইকোনমি বাই, ওইখান থেকে হুবহু দেখা লিখে ফেলবেন আর্নিং ফরেন। আর আপনি তো জানেনই গার্মেন্টস ইন্ডাস্ট্রি কীভাবে অবদান রাখতেছে, বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন ইংরেজি কি? বাই আর্নিং ফরেন কারেন্সি। আপনি তখন যদি বুঝতে পারবেন ওইখান থেকে দেখে লেখার দরকার কি, আপনি আপনার মতো করে লেখেন। তাহলে কিভাবে করতেছে? বাই ফরেন কারেন্সি। আমি যদি এটুকু লিখি তাও হবে, বৈদেশিক মুদ্রার দ্বারা। তাহলে বৈদেশিক মুদ্রা কী করে অর্জন করে? অর্জন বলতে কি আয় করে, আর্ন ইংরেজি কি আয়, বাই একটা প্রিপোজিশন, এই জন্য আইএনজি দিলাম। এখন দেখেন এই প্রশ্ন থেকে আমি দেখি উত্তর করতেছি। প্রথমে নিলাম দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, নিলাম সাবজেক্ট, এরপর আমাকে কী করতে হবে? দেখেন রুল দেখেন, প্রথম আপনাকে কী নিতে হবে? সাবজেক্টের পর অক্সিলারি, বাম দিকে তাকান, অক্সিলারি আছে ডু, ডু থাকলে আর কোনো কাজ নাই, যেটা আছে এটাই। তাহলে কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি লিখলেন। এখন হাউ থাকলে উত্তর হবে বাই দ্বারা শুরু, আমি লিখলাম বাই, কিভাবে সে অবদান রাখে? বাই আর্নিং ফরেন কারেন্সি। দেখেন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি বাই আর্নিং ফরেন কারেন্সি। তাহলে ওইখান থেকে শুধু বাই এটা বসায় দিবেন আর্নিংয়ের থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কজ অফ সেটিং আপ সো মেনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি? এখন হোয়াট থাকলে এর উত্তর প্রথমে দেওয়া যায়, কি বলছি? হোয়াট। এখন দেখেন আপনাকে আরেকটু বলে দিই, এখানে কত নাম্বার ছিল? 2 নাম্বার। এখন আমরা লিখলাম দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি বাই আর্নিং ফরেন কারেন্সি। এখন এইটা লেখার পর আপনি যদি 1 নাম্বারের জন্য এটা লিখছেন, কিন্তু আপনাকে কত দিতে হবে? দ্বিতীয় মার্ক। দ্বিতীয়টা আপনি এটার সাথে কানেক্টেড যে কোনো একটা লাইন উপর থেকে আই না, এটা থেকে আপনার দিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে আমরা কি লিখছি? দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি হ্যাভ ইমার্জড অ্যাজ দ্য লার্জেস্ট সেক্টর of the foreign currency. 100 garment factories have been set out through the country in the recent year. The prime reason garments have come out to the general field of export is certainly cheap labor. আচ্ছা, এরপর দেখেন তাহলে এটা কি আমাদের অর্থনীতি ইকোনমিতে প্রভাব ফেলছে? তাহলে আমরা যে মহিলাদের জীবনে যে উন্নতি করছে, তাহলে দেখেন আপনি এখান থেকে যে কোনো একটা লাইন যেটা ইম্পর্টেন্ট সেটা বসাবেন, এইটার সাথে কানেক্টেড, এটা ভূমিকা পালন করছে। দেখেন আমি এই কথাটা এখানে বসাই দিলাম। তাহলে কি হলো? দেখেন এ জব, দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি বাই আর্নিং ফরেন কারেন্সি। এ জব এট এ গার্মেন্টস ফ্যাক্টরি গিভস এ উমেন এ স্টেডি ইনকাম বাট অলসো ইন্ডিপেন্ডেন্স এন্ড ডিগনিটি। এইটার সাথে কানেক্টেড যে কোনো একটা লাইন দিয়ে দিবেন, কারণ ভাই আপনি যদি 2 নাম্বার পেতে চান তাহলে অবশ্যই 1-এর জন্য যদি আপনি লেখেন তাহলে আপনাকে অবশ্যই 1 নাম্বার পাবেন না, যেহেতু 2-এর জন্য আনসার করলে হয়তো আপনাকে 1.5 দিয়ে দিবে। বাট আপনি যদি কম লিখেন তাহলে অবশ্যই মনে রাখবেন 1 লাইনে লেখা যাবে না, অবশ্যই এটার সাথে কানেক্টেড। আপনি 2-3টা প্যাসেজ আমার সাথে প্র্যাকটিস করলে আলটিমেটলি আপনার প্যাসেজের যে কোনো ধরনের বই কেটে যাবে। তাহলে দেখেন এখানে আমরা লিখলাম হোয়াট কি ইজ দ্য কজ অফ সেটিং আপ সো মেনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি কজ আমরা আগে পড়ছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত বেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশ হওয়ার প্রধান কারণ হচ্ছে সস্তা শ্রম। দেখেন আমি বলছিলাম আপনার প্রথম কি করবেন, প্রশ্নগুলো সাজানোর আগে হোয়াট ইজ দ্য কজ অফ সেটিং আপ সো মেনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তাহলে দেখেন এখানে সেটিং আপ কোন জায়গায় আছে খুঁজে বের করবেন। which is immensely contributed to the economy. The prime reason of garments industry have come out to be the field of export is certainly cheap labor. তাহলে দেখেন এই যে সস্তা শ্রমের কারণেই
রিসেন্টলি আপনার থাউজেন্ডস অফ গার্মেন্টস ফ্যাক্টরি হ্যাভ বিন সেট আপ, এই দেখেন রিসেন্ট ইয়ার হুইচ কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি দ্য প্রাইম রিজন। এখানে কি হচ্ছে? চিপ লেবার। তাহলে এই যে আমি বলছিলাম হোয়াট থাকলে এর উত্তর প্রথমে দিয়ে দিবেন, বাকি সবটুকু যা আছে তাই লিখবেন। তাহলে এখানে আমরা জানি কি সস্তা শ্রম, তাহলে এখানে হোয়াট কোনটা দেখেন, আমি জাস্ট এই হোয়াটের জায়গার মধ্যে আপনার আনসারটা করে দিতেছি, আপনারা ডোন্ট মাইন্ড। হোয়াট থাকলে প্রথমে উত্তরে দিয়ে দিবেন। তাহলে কি লিখবো এখানে? চিপ লেবার। দেখেন আমি লিখলাম শুধু চিপ লেবার, আর কোনো কিন্তু পরিবর্তন নাই। সাবজেক্টের প্রশ্ন যদি করা হয় হোয়াট দিয়ে তাহলে খুবই সোজা, এইটার উত্তর আপনি খালি এই হোয়াটের মধ্যে বসিয়ে দিয়ে সবটি লিখতে পারবেন। তাহলে দেখেন আমি সবটুকু উত্তর লিখতেছি, এখানে প্রশ্ন উত্তরটা বাদ যাবে, ফুল স্টপ হয়ে যাবে। তাহলে দেখেন চিপ লেবার ইজ দ্য কজ অফ সেটিং আপ সো মেনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন কি এক লাইনে দিবেন? না, এটার সাথে কানেক্টেড কোন কথাটা আছে এটাতে যান, চিপ লেবার, এই যে এই কথাটা লিখে দেন, ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ দ্য ডিভোর্স ইন দ্য, যে কোনো একটা দুইটা লাইন, খালি একটা লাইন, বেশি দেওয়ার দরকার নাই। দেখেন আমি এখানে গিয়ে আপনার অ্যাড করে দিলাম। তাহলে এই টেকনিকটা মনে রাখবেন। আর আপনি মনে করেন যে বুঝতে পারতেছেন না, শুধুমাত্র ওই যে রুলটা, ডু থাকলে মূল ভার্ব হবে, ডাস থাকলে ভার্বের সাথে এস দিতে হবে, ডিড থাকলে ভার্বের। কারণ এইটুকু যদি আপনি না বুঝে করেন তাহলে স্যার অবশ্যই ভাববে যে আপনি এটা কিছুই বুঝেন নাই। আপনাকে প্রশ্ন করছে ডাস দ্বারা, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্মে, ওইখানে প্রশ্ন লেখা আছে উইল দিয়ে, এখন যদি উইল দিয়ে উত্তর দেন তাহলে অবশ্যই আপনি না বুঝে করছেন, এটা বুঝে তারা কেটে দেবে। তাহলে গাইস আমরা এইটা দেখলাম কিভাবে আমরা চিপ লেবার ইজ দ্য কজ অফ সেটিং আপ সো মেনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এইটা দেখলাম। চিপ লেবারটা শুধু এখানে হোয়াটের জায়গা, হোয়াটের উত্তর প্রথমে দেওয়া যায়। তাহলে দেখেন এখানে প্রশ্নগুলো কিভাবে করবে, আমি দুইটা জিনিস এখানে শিখলেন। হাউ থাকলে বাই দ্বারা উত্তর দিতে পারবেন। হাউ থাকলে, হাউ অর্থ কি? কিভাবে, কিভাবে দ্বারা প্রশ্ন থাকলে আপনি বাই দ্বারা উত্তর দিতে পারবেন। দেখেন হাউ থাকলে বাই দ্বারা উত্তর পারবেন। আমরা হাউ দ্বারা প্রশ্ন আসছে, দেখেন উত্তরটা শুরু করছি সবটুকু প্রশ্ন লিখে। দেখেন আমি প্রথমে লিখছি দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি। এখন উত্তরটা লেখার সময় কি দ্বারা শুরু করছি? বাই দ্বারা। তাহলে বাই এর পরে আইএনজি হবে, ভার্ব নিয়ে একটা বসাই দিয়েছি, বাই আর্নিং ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা অর্জন করে। এরপরে যে কোনো একটা ইম্পর্টেন্ট লাইন যেটা এটার সাথে কানেক্টেড, ইকোনমি কন্ট্রিবিউটের সাথে কানেক্টেড, এটা খালি বসিয়ে দেবেন তাহলে হবে, প্রথম লাইনটা মিনিট করে। এরপর আসিল হোয়াট ইজ চিপ লেবার। দেখেন আসিল প্রশ্ন কি? হোয়াট ইজ, এই হোয়াটের জায়গাতে আমি শুধু চিপ লেবার। আপনাকে কি বুঝাইছি? হোয়াট থাকলে এগুলো উত্তর প্রথমে খালি বসিয়ে, উত্তরটা প্রথমে বসিয়ে। সবচেয়ে প্রধান কারণ কি? সস্তা শ্রম। তাহলে সস্তা শ্রমটা খালি হোয়াটের জায়গা বসিয়ে দিবেন, আর সবটুকু লিখে ফেলবেন, আলটিমেটলি দ্যাট উইল বি দ্য অ্যান্সার। তাহলে দেখেন আমি প্রত্যেকটা বিবরণ দিয়ে দিব কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। হো থাকলে কিভাবে উত্তর দেবেন, হোয়াট থাকলে কিভাবে উত্তর দেবেন, হাউ থাকলে, প্রত্যেকটারই ভাই একটা সিস্টেম আছে। যদি সিস্টেম জানতে চান আমার সাথে থাকেন, আই উইল ডু মাই বেস্ট ফর ইউ। তাহলে দেখেন আপনারা প্রথমে এই রুলটা মুখস্থ করবেন, সাবজেক্ট অক্সিলারি ভার্ব বাক্যাংশ প্লাস হাউ, বাই থাকলে উত্তর দ্বারা দিবেন কিভাবে। তাহলে দেখেন কিভাবে আমি উত্তর দিলাম এবং কিভাবে করতে বললাম, এই জিনিসটা আপনি ভিডিওটাকে বারবার দেখে করবেন। আর মনে রাখবেন প্যাসেজ রিডিংয়ের ক্ষেত্রে আপনি সব প্যাসেজ রিডিং পড়বেন এরকম তো কোনো ভাই কথা নাই। আপনিও পারবেন না, আপনার টিচার থাকলে সেও একটা আনকমন ওয়ার্ড থাকতেই পারে সেখানে, বাট ধারণা করার চেষ্টা করবেন এবং প্যাসেজটা 2বার 3বার পড়বেন, কিন্তু প্যাসেজটা পড়ার আগেই অবশ্যই প্রশ্নগুলো পড়ে নেবেন। 2টা প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো আপনার দেখবেন যে প্রায় হুবহু মিল থাকবে, বাট আপনি যদি এইভাবে জানেন যে হাউ থাকলে বাই দ্বারা উত্তর হবে, তাহলে দেখেন আমি উত্তর করতেছি ডু থাকলে মূল ভার্ব হবে দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট। এখানে এস লাগে নাই কেন? কারণ দেখেন ডুর সাথে এস নাই, বাট ডাস থাকলে এখানে কিন্তু এস দিতে হতো। যদি এস না দিতেন তাহলে আপনি গ্রামার বুঝেন না, এই ধরতো তারা ভুলটা। তাহলে দেখেন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি বাই আর্নিং ফরেন কারেন্সি, এরপর যে কোনো একটা লাইন মিল করে দিছি। হোয়াট থাকলে কীভাবে উত্তর দিছি? হোয়াট থাকলে শুধু প্রথমে বসিয়ে দেবেন উত্তরটা। তাহলে দেখেন এখানে সবচেয়ে কারণ কি, প্রধান কারণ কি এত বেশি গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার? সস্তা শ্রম। তাহলে আমি শুধু সস্তা শ্রমটা এখানে বসাইছি, বাকি ব্যাগটা লিখছি ইজ দ্য কজ অফ সেটিং সো মেনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এরপর আমাকে কি করতে হবে? এটার কানেক্টেড 2-1টা লাইন দিয়ে দিতে হবে, কারণ এটার প্রতি 1 নাম্বার না ভাই 2 নাম্বার, এটা বারবার লক্ষ্য করবেন। তাহলে এই হলো প্রশ্নের ধরন আজকে। আর বি নাম্বার, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ। আপনারা প্যাসেজটা ভালো করে পড়ে রাখবেন, আমি আপনাদেরকে এই প্যাসেজ কিভাবে আনসার করতে হবে দ্যাট আই উইল শো, আমি আপনাদেরকে দেখাবো ইন দ্য নেক্সট প্যাসেজ। এই জন্য যদি ভালো লাগে, সিস্টেমটা জানতে চান, অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহী করবেন। আর আসলে চিন্তা করে দেখবেন আমি আপনাদের যে ভিডিওগুলো দেই, যদি আপনাদের কাছে সহজ লাগে ভাই এই সত্যটুকু একটু বললেন, কারণ আমিও তো আমার একটা আশা নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা দিতেছি, আমারও তো নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করার ইচ্ছা আছে। তাহলে ভাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আগামীকাল আপনাদেরকে
রাইট ডাউন দ্য মিনিং, এই হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস। মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া কীভাবে লিখতে হয় আমি বলে রাখি ভাই, আমি একটা বার যদি আপনাকে এই টেকনিকগুলো দেখাই, পৃথিবীর যে কোনো প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে আপনি হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া কীভাবে লিখতে হবে, কীভাবে করতে হবে, টোটালি আমি আপনাদেরকে দেখে দিব। এবং শিওর থাকবেন 100% আমি একটা দেখালে আপনি যে কোনো প্যাসেজ থেকে আসুক সেটা আপনি আনসার করতে পারবেন। ওকে গাইস, দিস উইল ডু ফর দ্য ডে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।